তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে সেকশন এ। এ সেকশন কথার মানে হলো তোমাদের 2 মার্কসে থাকবে। হ্যাঁ, এ সেকশন কথার মানে হলো তোমাদের কিন্তু বিভাগ ক। এই ক বিভাগ থেকে তোমাদের 2 মার্কসে থাকবে কিন্তু কোয়েশ্চেন 6টি। ঠিক আছে? অর্থাৎ 6 দুগুণ 12। এই 12 নম্বরে তোমাদের এর মধ্যে থেকে তোমাদের কোন কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেব। তবে তোমরা কিন্তু যারা আছো অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু এই ভিডিওটিতে দেখবে। আর তার আগে দেখো তোমরা অনেকেই বলতে পারো যে তোমাদের পরশুদিন পরীক্ষা, এক্সেস কথা বলছি, কথা বলার জন্য নয়। তোমাদের ভিডিও শুরু করার আগে আমার কিছু বলতে হবে, তাই আমি বলছি। অপু সিংহ বলছো, ওকে অপু সিংহ, তোমাদের সবাইকে তোমাকে তো সবাইকে গুড গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর চলো তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের আজকের লাইভ এবং এই সাজেশন ভূগোল 4 সেমিস্টার। দেখো তোমাদের রয়েছে, প্রথমে রয়েছে আনসার এনি টু কোয়েশ্চেন আউট অফ 4 কোয়েশ্চেন, অর্থাৎ 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি প্রশ্নের এখান থেকে উত্তর দিতে হবে। জাস্ট এখান থেকে 4টি থাকবে 2টি। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে তোমাদের স্পিড কাকে বলে। তোমাদের জানতে হবে আগে স্পিড কিভাবে গঠিত হয়। দেখো এই স্পিড কথাটি কোন জায়গা থেকে এসেছে, কোন চ্যাপ্টার থেকে? অবশ্যই সমুদ্র তরঙ্গের কার্য। এই সমুদ্র তরঙ্গের কার্যের মধ্যেই রয়েছে কিন্তু স্পিড রয়েছে, পুরোদেশীয় বাঁধ রয়েছে, টম্বেলো রয়েছে। তো কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে 2 নম্বরে তাও বলে দেব। দেখো তার আগে বলে দিচ্ছি স্পিড কাকে বলে। দেখো সমুদ্র তরঙ্গ কিন্তু দুভাবে কাজ করে। এক সঞ্চারের ফলে গঠিত ভূমিরূপ আর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। তো এই স্পিড বললাম। দেখো এই স্পিড আছে, প্রদেশীয় বাঁধ আছে, হুক আছে, টম্বল আছে, এই ধরনের ভূমিরূপ। এই ধরনের ভূমিরূপ কিন্তু রয়েছে সৈকত ভূমি, সৈকত শিরা, এগুলো কিন্তু সবই কিন্তু সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো স্পিড কিভাবে গঠিত হয়? দেখো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে নুড়ি, পলি, বালি, কাঁকর প্রভৃতি যখন এক জায়গায় জমা হয়ে যখন একটি বাঁধ তৈরি করে, সেই বাঁধের একটি অংশ উপকূলের সঙ্গে মানে স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে, অন্য অংশ সমুদ্রের মধ্যে অবিক্ষিপ্ত হবে, তখন তাকে বলা হয় কিন্তু স্পিড। অর্থাৎ স্পিড দেখো সমুদ্রের সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে মূলত দীর্ঘ উপকূলের স্রোতের মাধ্যমে, বা এখানে তোমরা বলতে পারো তরঙ্গের মাধ্যমে, তরঙ্গের স্রোত না বলে তোমরা বলতে পারো তরঙ্গের মাধ্যমে বালি, পলি, নুড়ি উপকূলের মোহনায় বা বাঁকে বা খাড়িতে জমা হয়ে দেখো স্পিড গঠিত হয়। এটি পলি বা বালি বছরের পর বছর কিন্তু জমা হয়ে বা সঞ্চিত হয়ে প্রসারিত হয়ে সরু কিংবা লম্বা ভূমিরূপ সৃষ্টি হয়, যেটি আহ, প্রান্তভাগ মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকে আর একটি অংশ সমুদ্রের মধ্যে অবিক্ষিপ্ত থাকে। ঠিক আছে? তো দেখে নিচ্ছি, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে আমার এখানে চিত্রটি ফলো করো। এটি রয়েছে কিন্তু দেখো, এটি রয়েছে কিন্তু আহ স্থলভাগ। ঠিক আছে? স্থলভাগ রয়েছে। স্থলভাগে দেখো নুড়ি, পলি, বালি, কাঁকর সমুদ্রের মধ্যে কিভাবে দেখো অবিক্ষিপ্ত হচ্ছে। তখন কিন্তু এটাকে বলা হয় কিন্তু স্পিড। একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে। ওকে। আর পুরোদেশীয় বাঁধের ক্ষেত্রে কিন্তু দেখো পুরোদেশীয় বাঁধের ক্ষেত্রে কিন্তু দেখো এটি যদি সমুদ্র বলো, মানে এটি যদি স্থলভাগ বলো আর এটা সমুদ্র, সমুদ্রের সমান্তরাল এবং উপকূলের সমান্তরালে কিন্তু এই বাঁধ গড়ে উঠবে, সেটি হলো পুরোদেশীয় বাঁধ। আর স্পিড কিন্তু একটার সঙ্গে যুক্ত থাকবে, বলা যায় অর্ধচন্দ্রাকৃতি হতে পারে। এরপরে রয়েছে দেখো কোপেনের। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে বি, ডাব্লু এবং এস ডাব্লুর জলবায়ুর বৈশিষ্ট্য কি? দেখো বি কথার মানে হলো শুষ্ক জলবায়ু। ঠিক আছে? আর এখানে রয়েছে দেখো কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ক্ষেত্রে বি, বি মানে শুষ্ক জলবায়ু শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ বিডব্লিউ, এই বিডব্লিউর কথার মানে হলো মরুভূমি বা শুষ্ক জলবায়ু। আর বিএস, বিএস কথার মানে হলো স্টেপ জলবায়ু বা অর্ধ শুষ্ক জলবায়ু। এটিকে বলা যায় অত্যন্ত কম বৃষ্টিপাত এবং শুষ্কতার জন্য কিন্তু পরিচিত। দেখো এখানে রয়েছে বিডব্লিউ তে চরম বাষ্পীভবন এবং সামান্য বৃষ্টিপাত দেখা যায়, বিশেষ করে মরু অঞ্চলে। আর বিএস কথার মানে হলো সামান্য বৃষ্টিপাত, যেমন তৃণভূমি অঞ্চলে, নাতিশীতোষ্ণ যে অঞ্চলে যে তৃণভূমি রয়েছে, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, ইউরেশিয়ার স্টেপ, আফ্রিকার ভেল্ট, অস্ট্রেলিয়ার ডাউন্স, এরকম তৃণভূমি কিন্তু রয়েছে। ওকে। তো চলো দেখে নিচ্ছি। আর এটি কিন্তু দেখো মূলত 15 থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে গড়ে ওঠে, মানে দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের জায়র। জায়র বলতে কি বোঝায়? দেখো জায়র হলো সমুদ্রের 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 চারিদিকে সমুদ্রের চারিদিকে দেখো ঘূর্ণীয়মান পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ু নিয়ত বায়ু প্রবাহ প্রভৃতির ফলে সমুদ্রের
স্রোত বা সমুদ্রের জল যখন চারিদিকে বেষ্টন করে ঘোরে, তখন তাকে বলা হয় কিন্তু জায়ন। ঠিক আছে? এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে প্রজাতিগত বৈচিত্র্য। দেখো, প্রজাতিগত বৈচিত্র্য কি দেখো, কোনো একটি অঞ্চলে বা কোনো একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী বিভিন্ন রকম উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, ভাইরাস প্রভৃতির মধ্যে যে একটি বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাকেই বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। এক কথায় বলবে, উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কিন্তু বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। আর এই প্রজাতিগত বৈচিত্র্য এক এক জায়গায় কিন্তু এক এক রকম হয়ে থাকে। যেমন তোমরা বলতে পারো, আহ মরু অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য কম, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি। এখানে বৈশিষ্ট্য লিখে দিয়েছি, দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে, জনস্বল্পতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, জনস্বল্পতা বলতে এখানে আমরা বুঝি, দেখো প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা যখন কম হয়, তখন তাকে বলা হয় কিন্তু জনস্বল্পতা। তার মানে জনস্বল্পতার বৈশিষ্ট্য কি, মাথাপিছু আয় কম হবে, তারপরে সম্পদের অপুর অপূর্ণ ব্যবহার হবে, জনসংখ্যা কম, সম্পদ তৈরি করবে কারা? এরপরে রয়েছে দেখো তোমাদের ২ নম্বরে, উন্নত দেশগুলিতে পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো। দেখো, উন্নত দেশগুলিতে, এখানে কিন্তু ডেভেলপড কান্ট্রির কথা বলা হয়েছে। ডেভেলপড কান্ট্রিতে পরিব্রাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে তোমাদের। দেখো, প্রথমত রয়েছে অর্থনৈতিক প্রভাব। অর্থাৎ উন্নত দেশগুলিতে যদি তোমাদের পরিব্রাজন মানে লোক সংখ্যা কম হয়, তাহলে তার মানে সেখানে কিন্তু সম্পদ উন্নতি হতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাইছি অর্থনৈতিক প্রভাব। মানে কি বলতো? উন্নত দেশগুলিতে উন্নত দেশগুলিতে বয়স্কদের মানুষের সংখ্যা বা বয়স্ক মানুষের সংখ্যা বেশি। কিন্তু ইয়াং জেনারেশনের পরিমাণ খুব কম। তাই তাই দেখো, মানে বয়স্ক মানুষ তো কাজ করতে পারবে না। তাই ইয়ং জেনারেশনের পরিমাণ কম। তাই সেই সব দেশে অর্থনীতির উপর কিন্তু একটি দারুণ প্রভাব পড়ে। ঠিক আছে? অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটি বিরূপ প্রভাব সৃষ্টি হয়। এরপরে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। রয়েছে, এটি কিন্তু উন্নত দেশগুলিতে পরিব্রাজনের প্রভাবের ক্ষেত্রে বললাম। এরপর রয়েছে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর গুরুত্ব কি? দেখো, গুরুত্বের মধ্যে রয়েছে ব্যাপক উন্নয়ন, আ প পরিমা আ পরিমাপ রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের মানুষের কল্যাণ ও সক্ষমতার উপর গুরুত্ব রয়েছে। নীতি নির্ধারণে স সহায়ক রয়েছে, এগুলো। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন, রয়েছে মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব কি? দেখো, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, সেই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব কি? প্রথমে রয়েছে দেখো, মৌলিক চাহিদা ও সক্ষমতা বৃদ্ধি। দেখো, হিউম্যান ডেভেলপ মানেই হলো মানব কল্যাণ। এই মানব কল্যাণের প্রথমত মৌলিক চাহিদা, মানুষের যে মৌলিক চাহিদা থাকবে, মানুষের যে সক্ষমতা থাকবে, সেই সক্ষমতা বৃদ্ধি বা মৌলিক চাহিদা বৃদ্ধি করাই হলো হিউম্যান ডেভেলপমেন্টের দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড, দেখো দারিদ্র্য বিমোচন, মানে দারিদ্র্যকে দূরীকরণ করতে হবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায় বিচার কিন্তু দিতে হবে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স থেকে। ঠিক আছে? এরপর তোমাদের থার্ড নাম্বার রয়েছে দেখো তোমাদের আনসার এনি টু কোয়েশ্চেন্স আউট অফ ফোর কোয়েশ্চেন্স, অর্থাৎ ৪টি প্রশ্নের মধ্যে এখানে তোমাদের ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নিচ্ছি, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কাগজ শিল্পের ২টি সমস্যা উল্লেখ করো। দেখো, কাগজ শিল্প, আমরা জানি কাগজের প্রধান কাঁচামাল কিন্তু আ সা আ মানে স্মরণকারীয় বৃক্ষের বনভূমি, সাবাই ঘাস, বাঁশ, বিচালি বা খড়কুটো, এগুলো রয়েছে। তো কাগজ শিল্পের, আমাদের ভারতবর্ষে কাগজ শিল্পের সমস্যা কি? কি প্রবলেম রয়েছে? প্রথমত রয়েছে কাঁচামালের প্রবলেম রয়েছে। দেখো, আ কাগজ শিল্পের জন্য প্রথমত সরলবর্গীয় বৃক্ষের যে বনভূমি, সরলবর্গীয় বৃক্ষের বনভূমি খুবই গুরুত্বপূর্ণ। নরম কাঠ, পাইন, ফার, ওক, ম্যাপল, এই যে নরম কাঠ, এই নরম কাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাগজ শিল্পের জন্য। সুতরাং সেই কাগজ শিল্পের জন্য কাঁচামাল, বিশেষ করে কাঠ, বাঁশ, তারপরে অন্যান্য পর্যাপ্ত কাঁচামালের সরবরাহ, উচ্চ মূল্য এই শিল্পের কিন্তু প্রধান সমস্যা। তারপরে রয়েছে পুরানো প্রযুক্তি এবং পরিবেশ দূষণ। দেখো, পুরানো প্রযুক্তি মানে যে সমস্ত শিল্পগুলো রয়েছে, সে মান্ধাতার আমলে, অর্থাৎ রুগ্ন শিল্প, পুরানো যন্ত্রপাতির শিল্প, যেখানে পরিবেশ দূষণ করে, বিদ্যুতের পরিমাণ বেশি লাগে। তাই ভারতের এই আ মানে কাগজ শিল্পের প্রচুর সমস্যা রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো স্থিতিশীল উন্নয়ন। দেখো, স্থিতিশীল উন্নয়ন কথার মানে হলো সুস্থায়ী উন্নয়ন। দেখো, সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী কথার মানে হলো টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কথার মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। দেখো, সাস্টেইনেবল
সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমানের চাহিদা পূরণ করে ভবিষ্যতের কথা চিন্তা করাই হলো সুস্থায়ী উন্নয়ন। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের দেখো, রয়েছে তোমাদের সি। দেখো তোমরা হয়তোবা অনেকে কমেন্ট করতে পারো কিন্তু কমেন্টের উত্তর আমি দিচ্ছি না, তার কারণ কমেন্টের উত্তর দিতে গেলে অনেকটা টাইম লস হয়ে যাবে। দেখো পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণের আম ২ টি মূল কারণ উল্লেখ করো। দেখো আর্সেনিক দূষণের কারণ হলো প্রাকৃতিক কারণ, আর রয়েছে দেখো তোমাদের ২ এ রয়েছে কৃষি ও অন্যান্য কাজে ভূগর্ভের জলের কিন্তু অত্যাধিক উত্তোলনের ফলে কিন্তু এই আর্সেনিক দূষণ ঘটে। বিশেষ করে মুর্শিদাবাদ, তারপরে মালদা, দক্ষিণ দিনাজপুর, আ হুগলি রয়েছে, নদিয়া রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু রাজ্যগুলো কিন্তু মানে জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক দূষণ হয়। খনিজ পদার্থের উত্তোলনে জঙ্গলমহলে ভূমিক্ষয়ের কিরূপ প্রভাব পড়ে? এই কোশ্চেনটি কিন্তু তোমাদের অবশ্যই দেবে। 99% কিন্তু এই কোশ্চেনটি তোমাদের দিতে চলছে যে খনিজ পদার্থের উত্তোলনের ফলে জঙ্গলমহল বা ঝাড়গ্রামে ভূমিক্ষয়ে কিরূপ প্রভাব পড়ে? দেখো লিখে দিয়েছি এখানে। এরপরে রয়েছে দেখো তোমাদের বি আ আ সেকশন বি মানে বিভাগ খ। দেখো তোমাদের দেখো তোমাদের বিভাগ খ দিয়েছি। এই খ বিভাগে রয়েছে কি দেখো তোমাদের মার্কস থাকবে ৩। ৬টি প্রশ্ন করতে হবে, বুঝতেই পারছো। তো দেখে নিচ্ছি তোমাদের ১ম কোয়েশ্চেন রয়েছে সাম মধ্য মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসঙ্গতির কারণ কি? দেখো মধ্য আটলান্টিক, বিশেষ করে এটা কিন্তু হবে মধ্য আটলান্টিক শৈলশিরার ক্ষেত্রে তোমরা জানো এস অক্ষরের মতো আকৃতি। তো এই মধ্য আটলান্টিক শৈলশিরার যে দুপাশে, এই দুপাশে চৌম্বকের এই চৌম্বকের অসঙ্গতির কারণ কি? লিখে দিয়েছি দেখে নাও। কারণ রয়েছে দেখো নতুন আ আ ভূত্বক গঠন, দেখো নতুন ভূত্বক গঠন এবং বিস্তৃতি। দেখো এই যে এই যে মধ্য আটলান্টিক শৈলশিরার ক্ষেত্রে ২ দিকে ভূভাগ নতুন ভূভাগ গঠন করে এবং দেখো আস্তে মানে প্রসারিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর চৌম্বক মেরুর পরিবর্তন রয়েছে। ও চৌম্বকীয় রেকর্ড রয়েছে, প্রতিসম প্যাটার্ন রয়েছে কিভাবে হয় আরকি। এরপরে রয়েছে দেখো অনুদৈর্ঘ্য এবং তির্যক বালির মধ্যে পার্থক্য কি? দেখো সংজ্ঞা দিয়েছি, গঠনগত পার্থক্য দিয়েছি, বায়ু প্রবাহের দিক দিয়েছি, প্রতিপাত এবং অনুপাত ঢাল দিয়েছি, ঘূর্ণির প্রকৃতি দিয়েছি, আকৃতির আকৃতিগত পার্থক্য দিয়েছি। এরপরে তোমাদের রয়েছে দেখো পুনর্জীবন লাভের ফলে। এই কোশ্চেনটি তোমাদের 100% দিচ্ছে। এই কোশ্চেনটি কি বলেছে? পুনর্জীবন লাভের ফলে আ ভূমিতে কিভাবে নদী মঞ্চ গঠিত হয়? কোশ্চেনটি কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো নদীর পুনর্জীবন লাভের ফলে কোন ধরনের ভূভাগ গঠন করে? দেখো উপত্যকার মধ্যে উপত্যকা রয়েছে, নদী মঞ্চ রয়েছে, ঠিক আছে? এই ধরনের কিন্তু ৩-৪ রকম ভূভাগ গঠন করে। এরপরে রয়েছে দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতের বৈশিষ্ট্য কি? দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতের সমচাপ রেখাগুলো বৃত্তাকার বা গোলাকৃতি হয়। ঠিক আছে? ক্রান্তীয় ঘূর্ণবাদে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের ঘন্টায় কিন্তু ৫০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত কিন্তু এর গতি থাকে। এটি কিন্তু গ্রীষ্মকাল বা শরৎকালে বেশি দেখা যায় এই ক্রান্তীয় ঘূর্ণবাদ। ঠিক আছে? এরকম করে কিন্তু তোমাদের দিয়েছি। আর ঘূর্ণবাদের কেন্দ্রকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু যার ব্যাস কিন্তু ১০ থেকে ২০ কিলোমিটার বা কোনো জায়গায় কিন্তু ১০ থেকে ৪০ কিলোমিটারও আছে। ক্রান্তীয় ঘূর্ণবাদের সাথে প্রতিকূল ঘূর্ণবাদের আগমনের কোনো আগমন হয় না। ঠিক আছে? এরপরে রয়েছে এগুলো তোমাদের দিয়েছি। ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে ৫ এ। ৫ এ রয়েছে কি দেখো, যেকোনো তোমাদের ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে ৪ টির মধ্যে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। দেখো ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি আলোচনা করো। দেখো ম্যালথাসের জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উম আ আ থিওরি কিন্তু তিনি দিয়েছেন যে প্রথমত রয়েছে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন অবশ্যই। তারপরে 2nd রয়েছে নারী ও পুরুষের পারস্পরিক আকর্ষণ এবং সম্পর্ক অপরিবর্তনশীল। দেখো ম্যালথাস ২ টি কথা বলেছে মেইনলি। জনসংখ্যা বৃদ্ধি পায়। দেখো ম্যালথাসের হিসেব অনুসারে খাদ্যের যোগান বৃদ্ধি পায় কিন্তু সমান্তরাল হারে অর্থাৎ অ্যারিথমেটিক রেটে। ঠিক আছে? অর্থাৎ খাদ্যের যোগান বৃদ্ধি পায় ১, ২, ৩, আ ৪, ৫ এরকম। জনসংখ্যা বৃদ্ধি পায় কিন্তু দেখো জিওমেট্রিক হারে অর্থাৎ গুণোক্তক হারে অর্থাৎ বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পায় ১ এর ডবল ২, ২ এর ডবল ৪, ৪ এর ডবল ৮, ৮ এর ডবল ১৬ এরকম করে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে
আর 90% কিন্তু তোমাদের আসার মতো কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো জনসংখ্যা তো বর্তমানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? শিশির বলছো হাই স্যার, ওকে শিশির, চলো। চলো শিশির। দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা। জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে কি করে? অবশ্যই তোমাদের প্রথমত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। তারপরে দারিদ্র্য দূরীকরণ করতে হবে, খাদ্য ও বাসস্থান ও সম্পদের ভারসাম্য করতে হবে, পরিবেশের রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, অল্প বয়সে মেয়েদের বিবাহ বন্ধ করতে হবে। ঠিক আছে? তো এগুলো রয়েছে। এরপরে রয়েছে অমর্ত্য সেন। দেখো অমর্ত্য সেনের এই কোশ্চেনটি তোমাদের 99% আসবে। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অর্থাৎ রয়েছে দেখো অমর্ত্য সেনের যে ধারণযোগ্য দৃষ্টিভঙ্গি, সেই ধারণযোগ্য দৃষ্টিভঙ্গি কাকে বলে দেখো সংজ্ঞা দিয়েছি, মূল ধারণা দিয়েছি, ক্ষমতা এবং রয়েছে ফাংশনিং, রয়েছে কার্যাবলী, রয়েছে এরপরে ভূমিকা দিয়েছি, সারাংশ দিয়েছি। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3 নম্বরে মানব উন্নয়ন কি, এর প্রধান উপাদানগুলো কি কি। মানব উন্নয়ন মানে হিউম্যান ডেভেলপমেন্ট কি, সেটি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। এরপরে মানব উন্নয়নের 4টি প্রধান উপাদান, সমতা বা ইকুয়ালিটি 1 নম্বর গেল। 2 নম্বরে বহন ক্ষমতা বা সাস্টেনেবল টেকসই উন্নয়ন। তারপরে দেখে নিচ্ছি তোমাদের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, তারপরে ক্ষমতায়ন। এই 4টি উপাদানের উপরে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট মানে মানব উন্নয়ন কিন্তু নির্ভর করে। তোমরা কিন্তু এটি ভালো করে জেনে নেবে। এরপরে তোমাদের 6 নম্বরে রয়েছে দেখো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতে এই কোশ্চেনটি তোমাদের, আমি বলছি 100% এই কোশ্চেনটি দেবে। 100% এই কোশ্চেনটি দেবে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলি উল্লেখ করো। দেখো ভারতে বর্তমানে 148 কোটি কিংবা 150 কোটি দেশ, অর্থাৎ বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করে আছে। ভারতের খাদ্যের প্রচুর চাহিদা রয়েছে। সুতরাং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের, এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মানে প্যাকেজিং বা যে সমস্ত খাদ্যগুলো প্যাকেজজাত করা হয়, সেই সব খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। শুধু আমাদের দেশে নয়, বিদেশেও আমাদের ভারতীয় খাদ্যের প্রচুর চাহিদা রয়েছে। তো খাদ্যের, এই যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে? দেখো বিশাল কাঁচামাল রয়েছে, চাহিদা রয়েছে প্রচুর, রপ্তানি রয়েছে, বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু কংগ্রেস সরকারের আম পরিবর্তে এই বিজেপি সরকার আসার পরে কিন্তু ভারতবর্ষ দেখো একদিকে প্রযুক্তির দিক দিয়ে অনেক, অনেক গুণ, শতগুণ কিন্তু এগিয়ে গেছে। অন্যদিকে খাদ্যের দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ অনেক, অনেক দূর কিন্তু চলে গেছে। অর্থাৎ বিশ্বের মধ্যে ৩য় এবং ৪র্থ দিক দিয়ে কিন্তু এই ভারতবর্ষ চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকার জন্য। ঠিক আছে? যেহেতু কংগ্রেস সরকার ৭০ বছরে থাকায় কিন্তু কিছু করতে পারেনি। কিন্তু এই বিজেপি সরকার আসার ফলে কিন্তু আম পৃথিবীর ক্ষেত্রে ভারতের ভারতের কিন্তু একটি অবদান রয়েছে বিশ্বব্যাপী। তার কারণ ভারতের কিন্তু এখন বিশ্বের যে ১৯৪ টি দেশ রয়েছে তারা কিন্তু ফলো করে। সুতরাং রপ্তানির সুযোগ রয়েছে, সরকারি সহায়তা রয়েছে, কর্মসংস্থান এবং মূল্য সংযোজন রয়েছে, এগুলো রয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন, ভূমি ব্যবহার ও ভূমির আচ্ছাদনের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। প্রথমে রয়েছে দেখো সংজ্ঞা। প্রথমে রয়েছে কি ভূমির ব্যবহার। ভূমির ব্যবহারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটি ভালো করে পড়বে। এটি কিন্তু অবহেলা করবে না। ভূমির ব্যবহার ল্যান্ড ইউজ, আর অন্যদিকে রয়েছে দেখো ভূমির যেই ল্যান্ড যে কভার, ভূমির আচ্ছাদন সেটি। তো ভূমির ব্যবহার করে কিন্তু মানুষ, বিশেষ করে মানুষের দ্বারা হয়। ভূমির আচ্ছাদন কিন্তু হয় কিসের দ্বারা? প্রকৃতির দ্বারা। ঠিক আছে? এখানে রয়েছে ভূমি সংজ্ঞা। দেখো ভূমির ব্যবহার হলো মানুষ কিভাবে জমিকে ব্যবহার করছে সেটি। যেমন কৃষি, বসতি, শিল্প। এরপরে রয়েছে ভূমির আচ্ছাদন। ভূমির আচ্ছাদন বলতে বন, জলাভূমি, পাথরের জমি এগুলো। এগুলো কিন্তু তোমাদের দিয়েছি দেখো পার্থক্য। এরপরে রয়েছে দেখো ডুয়ার্স। ডুয়ার্সের বন্যপ্রাণী। বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য কি, কি ব্যবস্থা গ্রহণ করা যায়? 85% আসার মতো চান্স রয়েছে। দেখো ডুয়ার্স অঞ্চল বলতে আমরা জানি যে আমাদের ভারতে উত্তর ভারত বলবো না, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরে কিংবা অসমে ডুয়ার্স অঞ্চলে বন্য এবং বন্য প্রাণীদের আবাসস্থল ধীরে ধীরে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে ধস নামার ফলে, প্রাকৃতিক দুর্যোগের ফলে কিংবা
চোরা শিকারীদের ফলে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? সংরক্ষিত এলাকা করতে হবে, অবৈধ চোরা শিকার বা চোরা শিকারীদের প্রতিরোধ করতে হবে, হ্যাবিটেট উন্নয়ন মানে বাসস্থানের উন্নয়ন করতে হবে, যৌথ বন পরিচালনা করতে হবে মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে মানুষ বন্যপ্রাণীর যে দ্বন্দ্ব, যে সংঘাত সেটি কমাতে হবে। পর্যটন এবং গবেষণাগার তৈরি করতে হবে এবং সংরক্ষিত এলাকায় এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো কলকাতায় বায়ু দূষণের ৩ টি কারণ উল্লেখ করতে হবে। যানবাহনের ধোঁয়া, রাস্তায় ধূলিকণা নির্মাণ, আ বর্জ্য আ বর্জ্য পোড়ানো এগুলো। এরপর তোমাদের রয়েছে দেখো সেকশন আ রয়েছে তোমাদের গ। এই গ সেকশনের মধ্যে রয়েছে ৫ নাম্বারের প্রশ্ন। দেখো ৫ নাম্বারের প্রশ্নের মধ্যে রয়েছে দেখো ২টি মহাদেশীয় পাতের সংঘর্ষে সীমানায় যে ভূমিরূপ গড়ে ওঠে সেটি উল্লেখ করো। দেখো ২টি পাত মানে একটি প্লেট আর রয়েছে একটি প্লেট। এই ২টি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, এটিও মহাদেশীয় প্লেট, এটিও মহাদেশীয় প্লেট। এর ফলে ২টি প্লেটের মাঝখানে কিন্তু দেখো নুড়ি, পলি, বালি, কাঁকর জমা হয়ে ভাঁজ পড়ে দেখো ভঙ্গিল পর্বত তৈরি করবে, উচ্চ মালভূমি তৈরি করবে, শিবন রেখা বা শিবন লাইন তৈরি করবে এবং ভূমিকম্প এবং ফাটল কিন্তু তৈরি করবে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের আরেকটি কোশ্চেন ইবিআই। এটি কিন্তু রয়েছে, এটি আমি দেবো 85% তোমাদের আসার মতো। দেখো জীববৈচিত্র্য বিনাশের ৫টি কারণ উল্লেখ করো কিংবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে অন্যভাবে। জীববৈচিত্র্যের ধ্বংসের, জীববৈচিত্র্যের হ্রাসের কিংবা জীববৈচিত্র্য বিনাশের ৫টি কারণ উল্লেখ করো। এটিও দিতে পারে কিংবা তোমাদের বলতে পারে জীববৈচিত্র্যের জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি আলাদা কিন্তু। জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো আর জীববৈচিত্র্য বিনাশের কারণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি কিন্তু। দেখো জীব আবাসস্থলের ধ্বংস বা খণ্ডীকরণ রয়েছে, পরিবেশ দূষণ রয়েছে, অতিরিক্ত শিকার বা পশুচারণ রয়েছে, জলবায়ু পরিবর্তন রয়েছে, বিদেশি প্রজাতির আগমন রয়েছে, প্রাকৃতিক কারণ রয়েছে এগুলো। এগুলো ছিল ঠিক আছে তোমাদের। এরপরে তোমাদের দেখো রয়েছে সেকেন্ড রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে। এটি কিন্তু মডেল কোশ্চেন নাম্বার কিন্তু 2 ঠিক আছে? মডেল কোশ্চেন পেপার কিন্তু 2 ওকে? তো তোমাদের এছাড়াও তোমরা কিন্তু কালকে সকালে ফলো করবে আমার এই ভিডিও তথা এই চ্যানেল ফলো করবে। সকালে কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন সাজেশন গুলো বলে দেবো কোন সাজেশন পরীক্ষা আসতে চলছে সেই ভিডিও কিন্তু তোমরা সকালে কিন্তু পেতে চলছো। আর তোমরা যদি কেউ চাও সেট 2 সেট 2 আর তোমরা যদি এই ধরনের পিডিএফ নিতে চাও দেখো মডেল কোশ্চেন সেট 1 রয়েছে, সেট 2 রয়েছে, সেট সেট 3 রয়েছে। এই ধরনের মডেল সেট যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কিন্তু মেইন পিডিএফ তোমাদের যে মেইন পিডিএফ রয়েছে সেই মেইন পিডিএফ এ রয়েছে তোমাদের দেখো ভিবিআই রয়েছে ট্রিপল স্টার রয়েছে ওই পিডিএফ এ। আশা করি ওই মেইন পিডিএফ পড়লে কিন্তু আর তোমাদের কোনো কোশ্চেন সেট পড়ার দরকার হবে না। যারা তো নিয়েছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নাওনি দেখো তোমরা কিন্তু সেট 1 সেট 2 সেট 3 অর্থাৎ পর্ষদ থেকে যেই মডেল কোশ্চেন পেপার দিয়েছে সেগুলো তোমরা পাবে। আর কেউ চাইলে মেইন সেটও পাবে। অর্থাৎ এই সেট নিতে গেলে তোমাদের কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তবে এই ভিডিও দেখে তোমরা যারা আসবে তোমাদের জন্য দেখো তোমাদের জন্য এই ভিডিও দেখে 75 রুপিস অর্থাৎ 75 রুপিস তোমরা যারা পেমেন্ট করবে তাহলেই কিন্তু তোমরা ২টি পিডিএফ পেয়ে যাবে। এক মডেল কোশ্চেন পেপার ৩টি সেট আর মেইন পিডিএফ তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে কেউ যদি এবিটি এর টেস্ট পেপারও চাও সেটাও দিয়ে দিতে পারবো উত্তর সহ। তবে তোমাদের মেইন পিডিএফ পড়ার পর আর কিছু দরকার হবে না। আর সেকেন্ড রয়েছে তোমাদের দেখো সেট 1 সেট 2 সেট 3 অবশ্যই তোমরা একবার দেখে যাবে। আর মেইন পিডিএফ দেখে পড়লেই কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য 4th সেমিস্টারের জন্য আর তোমাদের কোনো টেনশন করতে হবে না। আর কেউ যদি চাও তোমাদের সেট 2 সেট 3 র ভিডিও দেব তাহলেও আমাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কে লাইনে আছো একটু দেখে নিচ্ছি। হাই স্যার, শিশির আছো, কিছু বলুন স্যার। ওকে, দেখে নিচ্ছি তোমরা একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো দেখি কে লাইনে আছো। তোমাদের প্রবলেম কি আছে আমাকে একটু বলো দেখি। তোমাদের যারা লাইনে আছো তোমরা একটু কমেন্ট করো এবং তোমাদের প্রবলেম গুলো বলো। শিশিরকে দেখছিলাম, রুমা রয়কে দেখছিলাম। আর যারা লাইনে আছো একটু কমেন্ট করো।
ওকে, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ তোমাদের ফাইনাল পরীক্ষা এই পরশুদিন তোমাদের যে ভূগোল রয়েছে তোমরা সমস্ত কিছু আনসার করে দিয়ে আসো এই আশাই কামনা করি।